হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমরা একটা পড়াশোনার বাইরে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয়েছে যে সামহাউ প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা এখন সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, শুধু সরকারি চাকরির প্রিপারেশান নয়, অনেক মানুষই আছে যারা অলরেডি সাকসেসফুল, অলরেডি তাদের যতটুকু ডিজায়ার ছিল বা আমি এটা হতে চাই, আমি হয়ে যাওয়ার পরেও যে মানুষ ডিপ্রেসড হয় না বা আমি কোনো জিনিসে মানসিকভাবে ভেঙে যাই না, এটা কিন্তু নয়। ঠিক আছে, আমরা শুধুমাত্র আজকের কথা বলবো যে আমার যারা ভাই বোন আছো, যারা প্রিপারেশান নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করছি, আমি নিজে একটা সময় পড়াশুনো করেছি, প্রিপারেশান নিয়েছি, পরীক্ষা দিয়েছি, 50টার উপরে পরীক্ষায় ফেল করেছি। এরকম ধরনের সিচুয়েশান যখন আমার লাইফেও এসেছিল, তোমরাও অনেক ফেস করছো। আমি তো 50টা পরীক্ষা দিতে পেরেছি, ফেল করেছি, দিয়ে ফেল করেছি। বর্তমান সময়ের এমন কন্ডিশন যেখানে হচ্ছে তোমরা পরীক্ষা দিতেই পারোনি, তার জন্য তো ফেলের তো প্রশ্নই আসে না। লাস্ট 3-4 বছর ওয়েস্ট বেঙ্গলে কটা পরীক্ষা হয়েছে? ঠিক আছে, তো সেইগুলো আমরা, এই জিনিসগুলো দেখো, মুখে বলা অনেকটা সহজ, এটা আমি ফিল করি। প্রত্যেকটা জিনিস আমরা মুখে বলা, ভাবনা চিন্তা করা, এটা হচ্ছে অনেকটাই সহজ। যতটাই সহজ ততটাই হচ্ছে এই ডিপ্রেশনের মোকাবিলা করা। প্লাস আমি যেটা হতে চাইছি বা যেটা আমি চাইছি, সেটা হচ্ছে পাওয়ার জন্য যতটা আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, সেটার কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা ছোট ছোট পয়েন্টে, আমি যতটুকু আমার রিয়েলাইজেশন হয়েছে, যতটুকু আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো বললে, এই জিনিসগুলো তোমরা ফিল করছো কিনা, বা এই জিনিসগুলো তুমি যদি জাস্ট একটু নিজের উপরে ফোকাস করো, তাহলে দেখবে জিনিসটা হয়তো কিছুটা তোমাকে হয়তো লাভ দিতে পারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমরা দেখো, আমি এমন কোনো বিশাল বড় সাইকিয়াট্রিস্টও নয়, আমার এমন কোনো বিশাল বড়, মানে আমি অনেক কিছু আধ্যাত্মিকতা অ্যাচিভ করে নিয়েছি, তাই জন্য তোমাকে আমি বলছি তুমি ধ্যান করো, তুমি বিশাল মেডিটেশন করো, তুমি প্রাণায়াম করো, তুমি এই করো, ওই করে তুমি হচ্ছে নিজেকে হতাশাগ্রস্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এরকম নয়। আমরা প্র্যাকটিক্যালি কিছু ছোট ছোট পয়েন্টে কথা বলবো, যেটা করে আমার মনে হয়েছে যে আমরা এই জিনিসটার একটা নিজেকেই নিজে হেল্প করতে পারি, সেই জায়গা থেকে আমরা এটাকে আলোচনা করব। ঠিক আছে ভাই, দেখো, প্রথম কথা হচ্ছে কি, যে প্রথম আমি যেটা ফিল করেছি, বর্তমান সময়ে আমরা যতটা নিজেদেরকে না চালনা করছি, সোশ্যাল মিডিয়া দ্বারা সব থেকে বেশি আমরা হচ্ছে চালিত হচ্ছি। এই কারণে প্রবলেমটা হচ্ছে সব থেকে বেশি। তুমি ভালো করে ভেবে দেখো, আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, যারা আজকে এই কম্পিটিটিভ ফিল্ডে ভিডিওটা দেখছো, তাদের আমি এক্সপেক্ট করছি আমার এই ভিডিওগুলো সাধারণত দেখো কারা, 20-22 বছর 23 বছর যারা এই ফিল্ডে আছো, কম্পিটিটিভ ফিল্ডে আছো, 20-22-23 থেকে 30-31-32-33 এরকম। তো আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম বা আমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, দেখো আমাদের ভেতরে কিন্তু অতটা এক্সপেকটেশন বিশাল বড় লেভেলের কিন্তু ছিল না। ছিল, বিশাল বড় লেভেলের কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল না, আশা যেটাকে আমরা বলছি। ওই লেভেলের আশা না থাকার কারণে আমরা কিন্তু হতাশ কম হতাম। এখন দেখো, এখনকার সময় দাঁড়িয়ে আমরা একটু বেশি হতাশ হচ্ছি, কারণ আমাদের হচ্ছে এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা আমরা দেখছি বা প্রথম যেটা আমরা ফিল করছি, যেটা সব থেকে বেশি বড় প্রবলেম বলে আমার মনে হয়, এবং প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমি কথা বলি এবং প্রচুর স্টুডেন্ট নেগেটিভ কথা বলে আমাকে বুঝিয়ে দেয় যে কে কোন পরিস্থিতিতে আছে, সেক্ষেত্রে সেইটা আমরা আলোচনার মাধ্যমে বলতে পারি। প্রথম আমাদের হতাশ হওয়ার মেন কারণ জানো তো কি? সেটা হচ্ছে এক্সপেকটেশন। প্রথম হচ্ছে আমাদের হচ্ছে এক্সপেকটেশনটা ভাই হচ্ছে এতটা হাই, এইটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন এতটা উঁচু করে আমরা বসে থাকি। দ্বিতীয় নাম্বার, যতটা এক্সপেকটেশন তত অনুযায়ী আমরা হার্ড ওয়ার্ক করি না। মেনলি কম্পিটিটিভ ফিল্ডে তোমাকে আমি বলছি, তুমি একবার ভালো করে ভেবে দেখো, জিনিসটা একবার রিয়েলাইজ করো যে আজকের অনেকে শুধরে গেছো, কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে প্রথমে এসে কত ভিডিও দেখেছো, এই চাকরি পাওয়ার বেস্ট স্ট্র্যাটেজি কি, এই চাকরি পাওয়ার বেস্ট বুক লিস্ট কি আছে, এখনো পর্যন্ত তোমরা কিন্তু এই জিনিসটা বন্ধ করনি। এরকম 10টা 20টার বেশি ভিডিও তুমি দেখে নিয়েছো যে গ্রুপ ডি, এনটিপিসি বা পুলিশের পরীক্ষার বা ডব্লিউবিসিএস হওয়ার বেস্ট স্ট্র্যাটেজি কি আছে। এই ভিডিও তুমি 1টা 2টো 3টে 10টা দেখার পরেও কিন্তু তুমি থেমে থাকোনি। এরকম কোনো ভিডিও তোমার চোখের সামনে এসেছে তুমি দেখোনি? এটা হতেই পারে না।
প্রথম কাজটা হচ্ছে কি, আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারছি না। ভালো করে ভেবে দেখো, এক্সপেকটেশন হচ্ছে, এক্সপেকটেশন প্রচুর হাই, আমরা সেই তুলনায় কাজ করছি, দেখো সেই তুলনায় কাজ করছি হচ্ছে এতটা, এতটা হাই এক্সপেকটেশন, কাজ করছি এতটা, এবং সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আউটপুট, যতটা কাজ করছি সেই তুলনায় আউটপুট আমরা পাচ্ছি এটা। স্যার আমি তো সব সময় পড়ছি কিন্তু আমার স্কোর ভালো হচ্ছে না, আমার স্যার মক টেস্টে স্কোর ভালো হচ্ছে না। এবার তুমি ভালো করে ভেবে দেখো, আমার এই ইউটিউবে ভিডিও স্ট্র্যাটেজি বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে দেখবে মক টেস্টের স্কোর কীভাবে বাড়াতে হয়। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, শুধু মক টেস্টই দিয়ে যাও। ভাই 20টা মক টেস্ট যদি তুমি দাও না, এবং 20টা মক টেস্টকে যদি অ্যানালাইজ করো, তোমার ওই 50টা 100টা 200টা মক টেস্ট দিলে জীবনে কোনো দিন জ্ঞান বাড়ে না। এটা তুমি আমার সঙ্গে একমত হবে কি হবে না তোমার ব্যাপার। শুধু মক টেস্ট দিলে কোনো দিন জ্ঞান বাড়বে না, মক টেস্ট দিয়ে অ্যানালাইজ করলে তবে গিয়ে তোমার হচ্ছে জ্ঞান বাড়বে। ঠিক আছে, তুমি দেখো এতটা এক্সপেকটেশান, স্যার আমাকে পুলিশ এসআই হতেই হবে, আমি দিনে 10টা ভিডিও দেখি, সারাদিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিডিও দেখছি। সবসময় ভালো করে ভেবে দেখো, তুমি ম্যাক্সিমাম টাইমটা নিজে কাজ করার থেকে তুমি ব্রেনটাকে ইউজ করছো জাস্ট শুধু দেখার জন্য। ওটাতে কিন্তু তুমি বিশাল কিছু নিজে কাজ করছো নয়। ওটা কখন হবে, নিজে কাজ করবে, নিজে ভিডিওটা দেখবে। স্যার আজকের আমি পড়লাম ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু কোনো একটা টিচারের কাছে ভিডিও দেখার পরে, তারপরেই আমার টার্গেট হবে এটাকে আমার বইতে এবারে পড়া। আমি বুঝে নিলাম কনসেপ্টটা কী আছে, তারপরে আমি বইটা পড়লাম, তারপরে সঙ্গে সঙ্গে করসপন্ডিং আমি দেখব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কী এসেছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সঙ্গে সঙ্গে এমসিকিউ পড়া শুরু করব। একটা দুটো তুমি বই নাও, মোর দেন এনাফ। না করে আমরা স্যার কী করি, আমরা সব সময় চেষ্টা করি এই বই নেওয়া, কালকের অমুক একজন পাস করে গেল, তার র্যাঙ্ক 2 হয়েছে, নিশ্চয়ই মনে হয় নিশ্চয়ই যে বইটা বলছে ও বইটা আরও বেশি এফেক্টিভ। ওরকম কোনো কারণ নেই ভাই। যে ফার্স্ট হচ্ছে যতগুলো বই পড়ছে, যে চাকরি পায়নি সেও ততগুলো বই পড়ছে, যে ফার্স্ট হয়েছে যতগুলো বই পড়ে, ওই লিস্টের একদম শেষ নামটা যার আছে সেও কিন্তু ততগুলো বই পড়েই লিস্টের একদম শেষে নাম এসেছে। পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে ইউটিলাইজেশন। ওই একই বই, একই টপিক, একই সাবজেক্ট, একই এমসিকিউ, ওটাকে একজন পড়ে কতবার পড়ে 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 মনে করেছে, আর একজন কতটা পড়ে পড়ে মনে করতে গিয়ে ওর সঙ্গে এর পেরে ওঠেনি। দেখো একই সঙ্গে তুমি আর আমি একই টপিক যদি পড়ি, আমাকে যদি বলে এই টপিকের উপরে লিখতে, দেখো তোমার লেখা আমার লেখা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু যেটা লিখবো তুমি সেটা লিখবে না, তুমি যেটা লিখতে পারবে আমি সেটা লিখতে পারবো না। কোনোদিন সেম থিঙ্কিং কারুর হয় কোনো দিন? বলো তুমি, আমি যেটা ভাবছি সেটা তুমিও ভাবছো, এটা কখনো হয়? এটা কোনোদিন হবে না। একই টপিক, ওই জন্য তো আমরা আমাদের ব্রেনটা ওইভাবে আলাদা। তুমি যেটা ভাববে আমি সেটা ভাবতে পারবো না। আমার কাছে একটা টপিক পড়ে খুব সহজে আমি মনে করতে পারি, কিন্তু তুমি ওই টপিকটা পড়ে দেখো সহজে তুমি মনে করতে পারো না। তাহলে আমি যদি মনে করতে না পারি কোনো জিনিস, তার জন্য রাস্তা হচ্ছে স্যার একটাই, সেটা কি হচ্ছে বারবার করে রিভিশন করা, বারবার রিভিশন করা। প্রত্যেক সময় কমেন্ট পাই, স্যার রিভিশন কি করে দেব, রিভিশনের স্ট্র্যাটেজি বলুন। সারাক্ষণ তোমরা কি করো, বা আমিও একটা সময় এটা করতাম, যদিও তখন বেঁচে গেছি, আমি এই কারণে বেঁচে গেছি সবসময় ফিল করি ভাই। যখন আমি প্রিপারেশান নিয়েছিলাম না 2014 থেকে 16, 17, 18, 19 পর্যন্ত, তখনও পর্যন্ত আমি যখন পরীক্ষাগুলো দিতাম, তখনও পর্যন্ত ইউটিউবটা অতটা বেশি গ্রো করেনি, প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে কোচিং সেন্টার তৈরি হয়নি, আর প্রত্যেক একবার স্ক্রোল করে দিলে 4টে কোচিং সেন্টারের নাম আসতো না, এই জন্য বেঁচে গেছি, এটা আমি ফিল করি। ঠিক আছে, ভালো প্রচুর টিচার আছে, এর মধ্যে কিছু আছে কি জাস্ট রিডিং পড়া টিচার, একটা রিডিং স্লাইডের কোশ্চেন থাকলো, রিডিং পড়ে দিয়ে চলে গেল, কোনো লাভ নেই ওটা। কিন্তু তুমি ভাবছো কি ওটা পড়লে ওটা এফেক্টিভ, কিন্তু তুমি ওইটা বুঝতে তোমার টাইম লেগে যাবে যে স্যার ওইটা যে পড়ে এফেক্টিভ নয়, ওটা পড়ে তো বুঝতে তোমার টাইম চলে যাবে অনেকটা। এবারে একটা জিনিস কি, যখন আস্তে আস্তে তোমার বয়স বাড়বে, তখন হচ্ছে তুমি একটা সময়ের পরে গিয়ে হবে কি জানো তো, প্রথম চাকরি প্রিপারেশান ফেজের প্রথম সময়টা যদি তুমি নিজেকে ভালো করে সঠিক রাস্তাতে চালনা না করো, যত দিন যাবে তত তোমার হচ্ছে এই ডিপ্রেশন যে জিনিসটা, এক্সপেকটেশন তোমার সেই লেভেলে থেকে গেছে, কিন্তু তুমি যতবার ফেল করেছো আরও বেশি করে হার্ডওয়ার্ক করব, এই মানসিকতা আস্তে আস্তে তোমার নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে স্যার শুধু যে ভুল বা দোষ
একটা বেকার ছেলের বা একটা স্টুডেন্টের যে শুধু তার নিজের দোষের কারণে সে ডিপ্রেসড আছে, এটা 100% কোনো দিন সত্যি কথা নয়। কোনো দিন সত্যি কথা হতেই পারে না যে আমার কারণে আমি কিছু করতে পারছি না, সেটা শুধুমাত্র দায়ী আমি এবং তার কারণে আমি ডিপ্রেসড হচ্ছি, এটা একদম নয়। এখানে সিস্টেমেরও একটা অবশ্যই সেখানটাতে একটা কন্ট্রিবিউশন আছে তোমাকে কোন রাস্তায় চালনা করবে। আজকের তুমি দেখো, তুমি আজকের 2025-এ এসে দাঁড়িয়ে 2000 করোনার পর থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার নাম গন্ধই ভুলে গেছে। পিএসসি তো শীত ঘুমে চলে গেছে। সে তুলনায় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তবুও কিছু পরীক্ষা নিচ্ছিল, কিন্তু ভাই সবাই তো পুলিশের পরীক্ষা দিতে পারবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে যারা শুধু পিএসসির পরীক্ষার জন্য বসেছিল, পিএসসি কি তুমি ভাবছো কম পরীক্ষা নেয়? আমি কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম পিএসসির কাছে নেওয়ার মতো পরীক্ষা বা নেওয়ার মতো ডিপার্টমেন্টে নিয়োগ করার মতো ওর পরীক্ষা মিনিমাম 10-15টা পরীক্ষা হয়। একটা বলো, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপিএস, ফুড এসআই, আইডিও, 6টা হলো। এরপরে ছোটোখাটো আরও কিছু উদ্যান পালন, তারপরে আরও হচ্ছে তোমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে তোমার আরও কিছু এরকম অ্যাসিস্ট্যান্ট টিচার যেগুলো হচ্ছে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। এরকম অন্তত 10টা পরীক্ষা পিএসসি চাইলে প্রতি বছর নিতে পারে, প্রতি বছর নিতে পারে। আমি কম কম করে নেব, আমি 2000, 5000, 10,000 কে বলেছে ভ্যাকেন্সি বের করতে? আমি 2000 করে ভ্যাকেন্সি, আমি 500 করে ভ্যাকেন্সি নিয়ে প্রত্যেক বছর পরীক্ষা নেব। তাতে তোমার কি হতো? তোমার এই হতাশা জিনিসটা তোমাকে গ্রাস করতো না কোনোদিনও। আমাদের সময়, আমি সব সময় আমার নিজের উপরে অ্যাপ্লাই করে কথাগুলো বলার চেষ্টা করি, তার কারণ আমি দুটো ফেজ দেখতে পাচ্ছি। 2014, 15, 16 থেকে 2000 যখন 14 সালে যখন আমরা প্রিপারেশন শুরু করলাম, তখন যখন অনলাইনে ফর্ম ফিল আপ জিনিসটা শুরু হলো, তখন তো এত ইন্টারনেট শুরু হয়নি, কিন্তু অনলাইন জিনিসটা শুরু হয়ে গেছে। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অনলাইনে অ্যাডমিট ডাউনলোড শুরু হয়েছে, অনলাইনের মাধ্যমে হচ্ছে তোমার রেজাল্ট দেখা শুরু হয়েছে। 16-17 সাল থেকে শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু পিএসসির কন্ডিশন খারাপ ছিল। তার আগে পিএসসি কি একটা পরীক্ষা কবে হয়ে গেছে, তার রেজাল্ট কবে বেরিয়ে গেছে জানতে পারেনি লোকে, কারণ অফলাইনে ফর্ম ফিল আপও অফলাইনে হতো। এবার যখন 2016-তে যখন আমি প্রিপারেশান নিতে শুরু করি, আইবিপিএস এর ব্যাংকের পরীক্ষার ট্র্যাক রেকর্ড সবসময় ভালো। 2014 থেকে এখনও পর্যন্ত 2025 সালে এসে দাঁড়িয়ে যদি তুমি দেখো, আইবিপিএস এর ট্র্যাক রেকর্ড সবসময় ভালো। 5000ও যদি সে রিক্রুটমেন্ট করে, একদম নিট অ্যান্ড ক্লিন রিক্রুট করে। এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, একদম নিট অ্যান্ড ক্লিন রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? তাহলে তাদের প্রত্যেক বছর তারা রিক্রুটমেন্ট করছে। কিন্তু এই যে আজকের তুমি এসএসসিকে দেখছো, স্টাফ সিলেকশন কমিশনকে দেখছো, যে প্রত্যেক বছর স্যার 6টা করে পরীক্ষা নিচ্ছে মিনিমাম। এসএসসির হচ্ছে ফার্স্ট নিচ্ছে সিলেকশন পোস্ট, তারপরে নিচ্ছে সিজিএল, তারপরে নিচ্ছে সিএইচএসএল, মাঝখানে নিচ্ছে সিপিও, তারপরে নিচ্ছে এমটিএস, তারপরে নিচ্ছে জিডি। তোমরা দেখো অনেক স্টুডেন্ট আছো, তোমরা জিডি পরীক্ষাটার নাম লাস্ট 3-4 বছর আগে জানতেই না। তাহলে এইখানে এসএসসি কিন্তু যখন আমরা, যে সময় আমি 2014-15 সালে যখন প্রিপারেশন শুরু করি, তখন কিন্তু এসএসসি এতটাও কিন্তু স্মুথ ছিল না। তখন এসএসসি অফলাইন পরীক্ষা নিত, সেখানে প্রচুর পরিমাণে চুরি জামারি হতো, প্রচুর। পরীক্ষা প্রশ্ন আউট হয়ে গেছে, ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়ে বাড়ি এসছি, তারপরে যখন দেখি প্রশ্ন আউট, ওই পরীক্ষা আবার রি এক্সাম হবে। ফার্স্ট শিফটের পরীক্ষা দিয়ে এসছি, সেকেন্ড শিফটের পরীক্ষা প্রশ্ন আউট হয়ে গেছে, আবার রি এক্সাম হবে। এইভাবে হচ্ছে অফলাইন পরীক্ষা হতো। সেখানটাতে পরীক্ষার হচ্ছে নোটিফিকেশান বের করতে করতে তখনই কিন্তু এই এখনকার ডব্লিউবিসিএস এর মতো অবস্থা এসএসসির ছিল 2014 থেকে 2017-18 পর্যন্ত। তখন কি হতো, একটা পরীক্ষা নিয়েছে, তার ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে আরও দুটো প্রিলি হয়ে গেছে সিজিএল এর। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তখন এসএসসির কন্ডিশন খারাপ ছিল। তখন আমরা ভাবতাম যে এই পরীক্ষাটা দিয়ে কি লাভ আছে, পরীক্ষা হয় আবার হয় না, তো আমরা স্টেটের জন্য পড়বো, ডব্লিউবিসিএস এর জন্য পড়েছি, সেখান থেকে আর একটা চাকরি পেয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে এটা, তখন আমাদের কন্ডিশনটা এখানে ছিল। কিন্তু বর্তমানে দেখো সিনারিও উল্টো হয়ে গেছে। বর্তমানে সিনারি কি উল্টো হয়ে গেছে, এসএসসি প্রত্যেক বছর পরীক্ষা নিচ্ছে, তাও সেখানে চুরি জামারির খবর পাওয়া যাচ্ছে, রি এক্সাম নিচ্ছে, মানতে চাইছে না, হাইকোর্টে যেতে হচ্ছে, সেখান থেকে অর্ডার নিয়ে আসতে হচ্ছে তো একটা পরীক্ষা তো স্মুথলি হচ্ছে। কিন্তু এখানে তুমি দেখো সিস্টেমের কারণে তুমি হচ্ছে এখানটাতে সবসময় সিস্টেমের কারণে তোমরা পিছিয়ে চলে যাচ্ছ। এই যে 3 বছর 4 বছর জীবন থেকে চলে গেল, এর দায় তো কেউ নেবে না। ফট করে একটা নোটিফিকেশান দিয়ে দেবে কবে, 2026-এর ভোটের আগে, দিয়ে বলবে আমরা এত পরীক্ষা নেবো, এত নোটিফিকেশান বের করলাম, এত হচ্ছে ভ্যাকেন্সি বের করলাম। কিন্তু তার আগে তোমার 2019-20 সাল থেকে যে 4 বছর 5 বছর শেষ হয়ে গেল, এটা তো হিসাব তোমার কাছে কারোর থাকবেই না। ঠিক আছে স্যার, তাহলে দেখো ডিপ্রেসড হওয়ার
ইন্টারনাল এক্সটার্নাল অনেক কারণ আছে, আমাদেরকে এর থেকে বেরোতে হবে। এইটা হচ্ছে মেন টার্গেট। তুমি সিস্টেমের চক্করে পড়ে প্রচুর মানুষের জীবন এধার থেকে ওধার হয়ে যায়, ঠিক আছে? ওইটা যাতে আমার না হয়, আমার টার্গেট হচ্ছে ওইটা থাকবে, মেন ফোকাসটাই হচ্ছে ভাই আমাদের ওটা। দেখো, ডিপ্রেশনের চক্করে পড়ে ডিপ্রেসড কীভাবে হচ্ছে? স্যার আমি পরীক্ষা দিতে পারছি না, আমি নিজেকে প্রমাণ করতে পারছি না। প্রথম যে কথাগুলো তোমাকে বলবো, এটা তুমি হয়তো তোমার এখন হয়তো মনে হতে পারে, রিয়েলাইজ হতে পারে যে স্যার এগুলো তো একদম আধ্যাত্মিকতার চরম লেভেলে আপনি কথা বলছেন, বা এই ধরনের জিনিস কি করে মানা যেতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ভোগ এবং হচ্ছে লোভ, এই জিনিস আমরা কিন্তু সহজে ত্যাগ করতে পারবো না। এবং হচ্ছে প্রতিহিংসায় হিংসা, আরও অনেক কিছু আছে, ষড়রিপু যেগুলোকে বলে, সেগুলোর প্রত্যেকটা বাদ দিয়ে আমি বেসিক যে জিনিসটা বলছি, এটা তোমার সামনে তোমাকেই আমি বলছি, সব জিনিসটা আমার মধ্যে আছে। রোগ, সব মানে সব কিছু, লোভ টোপ সব কিছু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এগুলো ছাড়িয়ে যে যেতে পারবে সে তো আধ্যাত্মিক লাইফে চলে যাবে, তার হিসেব তো আমি তুমি করলেও হবে না। কারণ আমরা ওইগুলো ছেড়ে দিয়ে তো ওই জঙ্গলে গিয়ে বা হিমালয়ে গিয়ে বসবাস করে মুনি ঋষি হতে পারবো না। তুমি পারবে হঠাৎ করে তুমি ঘর ছেড়ে দিয়ে গিয়ে এইসব সময় জীবনযাপন করতে পারবে না। আমরা দায়িত্ব, সামাজিক দায়িত্ব বা আদার্স কিছু জিনিসের চক্করে আমরা এখানেই থেকে যেতে হবে, এটা থাকতে হবে। কিন্তু সেগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা হচ্ছে মেন। প্রথম কথা হচ্ছে ভাই, একটা জিনিস প্রথমে তোমার এই কম্পিটিটিভ লাইফে, এবং যেটা হচ্ছে এখনকার সময় প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা ম্যাক্সিমাম টিচার এবং মোটিভেশনাল স্পিকার যারা আছে, অনেক মোটিভেশনাল স্পিকার আছে, অনেক ভালো আছেন, কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিটিভ ফিল্ডের ক্ষেত্রে আমি প্রত্যেকটা টিচারকে বলতে দেখেছি, সমাজকে তুমি দেখিয়ে দাও, সমাজের বুকে তুমি একটা নাম খোদাই করে দাও, তুমি কি, তুমি লোককে মানে তোমাকে যারা ঠকিয়েছে, তোমাকে যারা অমুক করেছে, তোমাকে যারা কোনোদিন ভালো চোখে দেখেনি, তাদেরকে দেখিয়ে দাও তুমি কি। আমি সবসময় তুমি দেখবে, প্রথম থেকে যতদিন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, যবে থেকে তোমাদের এই মোটিভেট করার মতো সামান্য কিছু যতটুকু শিখেছি, তোমাকে বলার চেষ্টা করি, এই কথাগুলোই হচ্ছে ভাই ট্র্যাপ। ঠিক আছে? তুমি ওকে দেখিয়ে দাও তুমি কি, ও ছেড়ে গিয়েছে তাই জন্য তুমি দেখিয়ে দাও, নিজেকে দেখিয়ে দাও যে তুমি মানুষ হিসেবে তুমি কোথায় ছিলে। এই জিনিসগুলো ভাই ট্র্যাপ। এই প্রতিহিংসা, এইটা যদি তুমি না ছাড়তে পারো, তুমি ভালো করে ভেবে দেখো, মানসিক শান্তি তুমি কোনোদিনও পাবে না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা থেকে তুমি প্রত্যেকটা সময় তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি এটা মেনে নিয়ে লাইফে চলো। কিন্তু তার মানে তুমি ওই প্রত্যেকটা জিনিসকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ওটাকে কি বলে, প্রত্যুত্তর দিতে যাবে, তুমি প্রত্যেকটাকে দেখিয়ে দিতে যাবে, প্রত্যেক জিনিসটাকে আমি ওকে দেখিয়ে দেবো আমি কি। ঠিক আছে? এই সমস্ত চক্করে যদি তুমি পড়ো, এই কথাগুলো তোমার হয়তো এখন মনে হতে পারে বা তোমার সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু এই প্রতিহিংসা জিনিস যদি না ছাড়তে পারো, তুমি কিন্তু কোনোদিন উপরে উঠতে পারবে না। প্রথম যেটা আমার করা উচিত, এই ফ্রাস্ট্রেশনের মেন বীজটা হচ্ছে প্রথমেই ঢুকিয়ে দেওয়া হয়, তুমি দেখিয়ে দাও তুমি কি। ভাই কাউকে কিছু দেখানোর নেই, আমার লাইফ আমার, আমি চাকরি করছি, কিছু টাকা জমিয়ে আমি পাহাড়ে ঘুরতে চলে যাচ্ছি, কিছু টাকা জমিয়ে আমি শখের বাইক কিনছি, কিছু টাকা জমিয়ে শখের আমি একটা শাড়ি কিনবো, কিছু টাকা জমিয়ে হচ্ছে তুমি কিছু জুয়েলারি কিনবে, এগুলো তোমার লাইফ, কাউকে দেখানোর জন্য কিচ্ছু নেই। আর যখনই তুমি এইসবের চক্করে পড়ে যাবে, তুমি জানবে যে তুমি এগোতে পারবে না, কারণ তুমি তো একজনকে ফলো করছো, অতএব তুমি সেখানটাতেই থাকবে, তুমি কোনোদিন এখানে আসতে পারবে না। সবসময় তুমি একে ফলো করছো, একে দেখানোর চক্করে আছো, এ কি বিশাল কিছু নাকি বলো? এই তুমি যাকে দেখানোর চেষ্টা করছো যে ওকে আমি দেখিয়ে দেবো, বা ও আমাকে এরকম কেন করলো, ওই ইনস্টিটিউশন আমাকে বের করে দিল, ওই বন্ধু আমাকে বন্ধুর চোখে দেখলো না, বা আমি ওরা তো ভালো বন্ধু হলাম, ও আমার বন্ধু হলো না, ওকে আমি দেখিয়ে দেবো আমি কি। ভাই এগুলো করে কোনো লাভ নেই। আর আলটিমেটলি তুমি ভালো করে ভেবে দেখো, তুমি নিজের উপরে কাজ যদি না করো, তুমি কিন্তু কোনোদিন এগোতে পারবে না। তুমি বলো, তুমি আমাকে যত ক্রিটিসাইজ করার, এ তো বেশি বেশি কথা বলে, এ তো কিছুই পড়ায় না, এর পড়ানোর কোনো ধরনের ঠিক নেই, এর ভিডিওর কোনো এডিটিং ভালো নয়, এর ভিডিওর ক্যামেরা ভালো নয়, এ হচ্ছে অমুক জায়গা থেকে কপি করে পড়ায়, এ হচ্ছে তুমুক ইনস্টিটিউশন ছিল তাকে সেখান থেকে বের করে দিয়েছে, এ হচ্ছে ঠিক করে গাড়ি চালাতে পারে না, এ হচ্ছে দেখতে খারাপ, এ হচ্ছে অমুক। তুমি এই যে জিনিসগুলো কারোর উপর চাপিয়ে দিচ্ছ, বা কেউ যদি আমাকে বলে দেয়, বা আমি যদি কাউকে বলি, তাতে আমার সামান্যটুকু জীবনে কোনো ভ্যালু অ্যাডিশন হলো, বা আমি কোনো দিন সামান্যটুকু ওইখান থেকে এগোতে পারলাম, যে আমি ওইটা বলার কারণে
আমার হচ্ছে অমুক জায়গায় প্লেসমেন্ট ভালো হয়ে যাবে স্যার, এই কথাগুলো যে আমি বললাম এটার কারণে আমার অমুক চাকরিতে কিন্তু 5 নাম্বার আমি বেশি পেয়ে যাব, এটা কোনো দিন হবে? কোনো দিন? যত পৃথিবী যাই হয়ে যাক না কিনা ভাই, কাউকে ক্রিটিসাইজ করার কোনো আমার কাছে, আমার পার্সপেক্টিভে আমি যতটুকু শিখেছি এটা লাইফে, ভাই কাউকে বিশাল কিছু ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই। তোমার সঙ্গে খারাপ হবে এটা তোমাকে মেনে নিয়ে এগোতে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, তুমি কাউকে বন্ধ করাতে পারবে যে ও তোমাকে খারাপ বলবে না? খারাপ বলবে না কাউকে বন্ধ করাতে পারবে? কোনো দিন পারবে না। কেউ না কেউ থাকবে তোমাকে ক্রিটিসাইজ করতে আসবে, তোমাকে নিচে নামাতে আসবে, সব সময় সব সময়। তুমি পৃথিবীর যে কোনো পোস্টে উঠে যাও, যে কোনো যোগ্যতা তুমি অর্জন করে নাও, তুমি কোনো দিন অন্যের দ্বারা কেউ পাথর মারবে না এটা তুমি এক্সপেক্ট করতেই পারো না। ঠিক আছে ভাই, ফার্স্ট হচ্ছে আমাদের যেটা আমি বললাম, প্রতিহিংসা বা এই হিংসা জিনিসটাকে যতবারও ছেড়ে দাও। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে মানতে শেখো। মানতে মানে কি? আমার সঙ্গে যেটা হয়েছে, ক্ষতি হয়েছে, আমি মানছি, কিন্তু এগোতে হবে। আমি চুপ করে ঘরে বসে গেলাম, স্যার পরীক্ষা তো হচ্ছে না, যখন ভালো নোটিফিকেশান বেরোবে তখন পড়বো, এই করে কি করছি, সারাদিন মোবাইল টিপছি, এইখানে গিয়ে কমেন্ট করছি, ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে শুয়ে শুয়ে ভিডিও দেখছি। ভাই ওতে কোনো লাভ নেই। তুমি কোনো না কোনো একটা কাজ করো, কিচ্ছু না হলেও কোনো কাজ করতে চলে যাও দুদিনের জন্য। তোমার বাবা তো কোথাও একটা কাজ করেন, সেখানে চলে যাও কাজ করতে, মাঠে কাজ করতে চলে যাও, যেখানে খুশি কাজ করতে চলে যাও। যখন তুমি বাইরের জগৎটা দেখবে না, তখন তোমার মনে হবে পড়াশোনা করাটা অনেক সহজ জিনিস। ঠিক আছে? আর তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যে যারা, আমি মাঝে মাঝে এগুলো দেখি, তুমি দেখবে, তুমি নিজেও খেয়াল করবে, যারা হচ্ছে মজদুরির কাজ করে না, তাদের ভাই ওই ডিপ্রেশন বলে কোনো ওয়ার্ড তাদের লাইফে নাই। তুমি চলে যাবে বড় বাজারে, তুমি চলে যাবে, তুমি কলকাতার কোনো একটা বড় মার্কেটে চলে যাবে, বা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বা যে কোনো জায়গাতে, সারা দিন ধরে খাটছে, সারা দিন ধরে। আজকে গেলেও তুমি দেখতে পাবে, কালকে গেলেও দেখতে পাবে, পরশু গেলেও দেখতে পাবে, 10 দিন পরে গেলেও দেখতে পাবে, 2 বছর পরে গেলেও সেই লোকটাকে দেখবে। ওই হচ্ছে সারা জীবন ধরে ওইখানে কুলির কাজ করছে, ওই হচ্ছে মুটিয়ার কাজ করছে, ওই হচ্ছে মজদুরের কাজ করছে। কোনো ডিপ্রেশন বলে কিছু নাই, কাজ করতে হবে। কাজ করছে, সন্ধ্যাবেলা টাকা নিচ্ছে, রাখছে, মাসের শেষে ঘরে গিয়ে ওয়াইফকে টাকা দিয়ে এসছে, নাও তুমি সংসারটা চালাও, বা তুমি ছেলে মেয়েকে বড় করো, পড়াশোনা করাও, ব্যাস এই হচ্ছে লাইফ। তো কাজ করতে হবে ভাই, এটা হচ্ছে মেন। ঠিক আছে? এক্সপেকটেশন আমার কম রাখবো। এক্সপেকটেশন বেশি রেখে আমি কাজ করলে যে আমার বিশাল কিছু অ্যাচিভ হয়ে যাবে, এটা তো নয়। ভালো করে ভাবো, আমি যদি কাজ না করি, তাহলে আমি এক্সপেক্ট করছি আমি সিজিএল ক্লিয়ার করব, আমি সেই অনুযায়ী খাটছি না, তাহলে 2 দিন পরে তুমি প্রিলিটাও পাস করতে পারবে না। কাট অফ হাই দেখে তুমি ডিপ্রেসড হয়ে যাবে। অনেকে দেখবে, তুমি ভালো করে দেখো, এরকম যারা কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে, তাহলে তারা তো ডিপ্রেসড হচ্ছে না। তারা যদি ডিপ্রেসড হয়ে বসে থাকতো, তাহলে তারা কি কাট অফ ক্লিয়ার করতে পারতো? আমি এটা বলছি না যে চুরি চামারির কারণে হচ্ছে কাট অফ বেড়ে যাচ্ছে বলে তোমার কাছে সেটা খারাপ, তুমি ওটা ভাববে না যে কি করব এবারে, এটা 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 সম্ভব নয়। এটা আমার মধ্যেও আসবে, যে একটা পরীক্ষার কাট অফ আগের বারে ছিল 200-র মধ্যে 110, এবারে চলে গেল 140। এটা কিভাবে হতে পারে? তাহলে আমি 120 যে এক্সপেকটেশন নিয়ে পড়াশোনা করছিলাম, তাহলে আমাকে এবারে বেশি পড়তে হবে। সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডকে ক্লিক করাতে হবে যে আমাকে এবারে আরও খাটতে হবে। এবারে তুমি ভাবো, চুরি করে প্রশ্ন আউট হয়ে যদি পরীক্ষার কাট অফ এত হাই হয়ে যায়, এবারে আমি দেখছি আমার যোগ্যতাতে কুলাচ্ছে না, তাহলে আগে স্যার আমি ডিপ্রেসড হয়ে যাব না। একবার ট্রাই করব, ট্রাই করার সঙ্গে সঙ্গে আমি প্ল্যান বি ভেবে নেব, যে আমি প্ল্যান বিটা এইভাবে ভাববো যেটা আমার জন্য সুইটেবল হতে পারে এবং আমি কাজ করলে সেটা করতে পারি। ভাই আমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি ভালো করে নাচ শেখাবো, আসো তুমি ঋত্বিক রোশনের মতো নাচতে পারবে একদিন, আমি 100% লিখে দিতে পারি এরকম কোনো ক্ষমতাই নেই যেটা আমি ওর মতো হতে পারবো। বা আমাকে যদি কেউ এটা বলে তোমাকে ভালো অ্যাক্টিং স্কুলে, সব থেকে বড় ন্যাশনাল আমাদের অ্যাক্টিং একাডেমিতে ঢুকিয়ে দেবো, তুমি সেখানে অ্যাক্টিং শিখে শাহরুখ খানের মতো অ্যাক্টিং করতে পারবে, অমুক জনের মতো করতে পারবে, পারবোই না আমি কোনোদিনও, বা কেউ পারবে না। কিন্তু সে তার মতো করে তার বেস্ট জায়গায় যেতে পারবে। তাহলে আমি যেটা পারছি, স্যার আমি পড়তে পারছি, তাহলে আমাকে খাটতে হবে, ওই পড়াটাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে স্যার? ওকে, বোঝা গেছে? এই কয়েকটা জিনিস। প্রথম, এক্সপেকটেশন বেশি রাখা যাবে না।
আমি হার্ডওয়ার্ক বেশি করব এই এক্সপেকটেশন রাখবো। আমি আজকের অঙ্ক 10টা করেছি, কালকে স্যার এই 10টা প্র্যাকটিস করব, নতুন একটা চ্যাপ্টার থেকে কিছু শিখবো। স্যার আমি ইংলিশটা পারছি না, তাহলে আমি চেষ্টা করব ইংলিশটাকে কিভাবে পারতে পারি, না কি আমি চেষ্টা করব ইংলিশ কিভাবে পড়া যায়, শর্টকাটে ইংলিশ শিখে চাকরি কিভাবে পাওয়া যায়, শর্টকাটে কম দিনে পড়ে চাকরি কিভাবে পাওয়া যায়। এই কোনো লাভ নেই ওতে, ঠিক আছে? এটা কোনো দিন কাজে লাগবে না তোমার। আর ওই কম কম হার্ডওয়ার্ক করে বিশাল কিছু অ্যাচিভ, ওটা হাতে গুনে কয়েকজনের জন্য হবে ওটা ভাই। এটা কোনো দিন মানে যতজন আসবে কম্পিটিটিভ ফিল্ডে বা যতজন ওই ফিল্ডে আসবে, কম হার্ডওয়ার্ক করবে অনেক বেশি কিছু পেয়ে যাবে, এটা কোনো দিন হবে না। তুমি দেখবে কিছুজন থাকবে তার যতটা হার্ডওয়ার্ক সেই অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী সে ততটা পেয়েছে। আমি আমার বন্ধু বান্ধবকে দেখেছি যারা কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন নিত, প্রচুর হার্ডওয়ার্ক করছে, ডব্লিউবিসিএস সিলেক্ট হয়ে গেছে। এরকমও দেখেছি কম হার্ডওয়ার্ক করছে, সেও কোনো একটা জায়গাতে সিলেক্ট হয়েছে। আবার এরকম দেখেছি প্রচুর হার্ডওয়ার্ক করার পরেও আমরা তাকে চিনি খুব ভালো করে যে এই চাকরিটার জন্য নয়, এ হচ্ছে একটা ভালো চাকরির জন্য, কিন্তু সে একটা চাকরি পাওয়ার পরে সে বুঝে গেছে যে না, আমি এই যে একটা জায়গা পেয়েছি আমি এটাতে স্যাটিসফাইড। এরকম তুমি দেখবে কম্পিটিটিভ ফিল্ডে এই যে ড্রিম জব, অমুক জব তমুক জব না, ওই ড্রিম জব সার্টেন কিছু লোকের হাতে ওই ড্রিম জবটা ওঠে, আলটিমেটলি সবাই অ্যাডজাস্ট হয়ে যায়। ডব্লিউবিসিএস এর প্রিপারেশান নিতে এসে, এখন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হওয়ার বা ডিএসপি হওয়ার প্রিপারেশান নিতে এসে এরকম কত শত ছেলে মেয়ে আছে যারা হচ্ছে অলরেডি ডব্লিউবিসিএস গ্রুপ ডি, ডব্লিউবিসিএস গ্রুপ সি, ক্লার্কশিপ বা হচ্ছে সিএইচএসএল, এমটিএস এরকম জায়গাতে যারা চাকরি করছে এবং খুব হ্যাপি লাইফ লিড করছে। এরকম নয় যে তারা ডিপ্রেসড হয়ে গেছে চাকরি উঠাবে, স্যার আমি তো এক্সিকিউটিভ হতে এসেছিলাম। এবং অনেকে আছে ডিএসপি, আমি দেখেছি আমার সঙ্গে পার্সোনালি এরকম প্রচুর পরিচিত আছে, ডিএসপি হওয়ার জন্য দিন রাত করে খেটেছে, তারপরে যখন ডব্লিউবিসিএস গ্রুপ সির একটা পোস্ট পেয়ে গেল, কিছু চাকরিতে জয়েন করার কিছুদিন পরে চাকরি করার এতটাই ইন্টারেস্ট পেয়ে গেল, স্যার আমার দরকার নেই, আমি এই চাকরিটা করছি, এটাতেই আমি স্যাটিসফাইড, ব্যাস সেট। ঠিক আছে, তোমাকে এই মানতে হবে জিনিসটা, যত বেশি মানবে তত জানবে লাইভ হচ্ছে ভাই একদম বিউটিফুল। এটা যতটা মানবে, যদি জিনিস মানতে না পারো, আমার সঙ্গেই কেন হলো, আমি তো লোকের খারাপ করিনি, আমি তো এত কিছু ভেবেছিলাম, আমি কেন পেলাম না, আমি তো কোনো দোষ করিনি, ভাই ওর কোনো উত্তর পাবে না, সারা জীবন উত্তর খুঁজে খুঁজে বেড়াবে। যেটা হয়েছে ঠিক আছে ছাড়ো, ওটা হয়তো আমার জন্য নয়। আর একটা খুব ফেমাস একটা জিনিস আমি মানি, মানে একটা ডায়লগ খুব মানি, যে জাকির খানকে আশা করি সবাই চেনো তোমরা, কমেডিয়ান, একটা কথা বলেছিল, এটা এটা তুমি তোমার লাইফে ভালো করে ফিল করে দেখবে, তুমি হার্ডওয়ার্ক করতে করতে যাও, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সপেক্ট করছো না যে আমার এইটা হলে ভালো হতো, কিন্তু তুমি ওটা পেলে না, কিন্তু তুমি হার্ডওয়ার্ক করা বন্ধ করোনি, একটা সময়ের পরে তোমার মনে হবে যে ওই জিনিসটা আমি পাইনি, ভালো হয়েছে, এবং তুমি ওর থেকে অনেক বেটার কিছু অ্যাচিভ করে নেবে। এটা হচ্ছে আমি আমার লাইফে ফিল করেছি এবং আমি আমার লাইফে সেটা ইমপ্লিমেন্টও করেছি, এবং আমি সেখান থেকে যথেষ্ট পজিটিভ ভাইব পেয়েছি যে যেটা আমি যে মুহূর্তে পাই না, আমার দেখো মানুষ হিসেবে তুমি কোনোদিন এক্সপেকটেশনহীন হতে পারবে না, তাহলে তো তুমি সাধু সন্ন্যাসী হয়ে যাবে। এক্সপেকটেশন সবারই থাকে, একটা টার্গেট থাকে যে আমি এইটা করব, এইটা করলে আমি এইটা একটা পেতে পারি, কিন্তু তুমি ওই সময় দেখবে ওটা তুমি নাও পেতে পারো, তাহলে কি স্যার আমি ডিপ্রেসড হয়ে বসে যাব? কখনোই না। তাহলে আমি কি করব? আমি যেটা চাইছি সেটার জন্য হার্ডওয়ার্ক করে যাব। আমি একটা পরীক্ষা টার্গেট করেছি, সিজিএল ক্লিয়ার করতে হবে স্যার, ইনকাম ট্যাক্স আমাকে পেতে হবে, ঠিক আছে, আমাকে অমুক পোস্ট পেতে হবে, আমি কেন পোস্টটা পেতে চাই এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, দ্বিতীয় নম্বর তুমি আরও হার্ডওয়ার্ক করবে। ওটা যদি ক্লিয়ার না থাকে, ওই দুদিন ড্রেস পরে ইউনিফর্ম পরে দেখাবো জলবা প্রচুর আছে আমার, গাড়ি থেকে নেমে যাব, বাতি লাগানো গাড়ি যেটা আমার যোগ্যতার মধ্যে পড়ে না সেই গাড়ির সামনে 4বার কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে পড়বো, ঠিক আছে, এই যদি তোমার ভাইব ক্রিয়েট করার চিন্তা ভাবনা থাকে, ওটা তো তুমি বেশি দিন স্যাটিসফাই হবে না, তুমি কিছুদিন পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে ওখানটাতে। ঠিক আছে, এরকম দেখে প্রচুর লোকে এই সমস্ত রিল কালচার, এই সমস্ত ভিডিও, আমি এইটা পাওয়ার পরে আমি এত বড় কিছু পেয়ে গেছি, এইগুলো দেখার পরে একটা ভালো সেটেল লাইফ ছেড়ে এখানে এসে গেছে, তারপরে দেখলো যে না এগুলো কিছুই না, এগুলো হচ্ছে জাস্ট রিলস, বাস্তবের সঙ্গে এর কোনো যোগও নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে যতটা পারা যায় ভাই কন্ট্রোল করতে হবে। 1 নাম্বার এক্সপেকটেশন কম,
দ্বিতীয় নাম্বার 100% আমার এফিসিয়েন্সি অনুযায়ী হার্ডওয়ার্ক করব। 3 নাম্বার হচ্ছে রিভিশন ইজ দ্য কি, রিভিশন যত পারবো রিভিশন করব। আর হচ্ছে কি মনে হিংসাটা ভাই এটা আমার পার্সোনাল আমার অভিমত, তোমরা ছোট ছোট ভাই বোন তোমাদেরকে আমি সবসময় পজিটিভ আমি কিছু শেখানোর চেষ্টা করি, এই প্রতিহিংসা জিনিসটা মন থেকে ছেড়ে দাও, ঠিক আছে? এইরকম ভিডিও তোমরা প্রায় দেখো, অমুক সময় আমাকে ছেড়ে গিয়েছিল, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে গিয়ে তার ঘরের সামনে দাঁড়ালাম, ভাই কিছু লাভ নেই ওতে, ঠিক আছে? ওর থেকে এটা সময়ের এমন খেল না, একটা চুটকিতে পুরো পৃথিবী উল্টে যাবে, একটা চুটকিতে, ঠিক আছে? সবার ভালো চাই, কিন্তু এটাও ঠিক কথা, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট কখন হয় এটা কেউ বলতে পারবে? ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি দেখিয়ে লোককে ছোট করে এলে, সে কি করেছে, সে তোমাকে ছোট দেখিয়েছে বড় দেখিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনা নিয়ে এগোনোটাই ভুল। বিরাট কোহলির একটা ভিডিও আছে, দেখবে তুমি ইন্টারনেটে সার্চ করে কখনো দেখবে, যে ভালো ইন্টেনশন নিয়ে তুমি যদি কোনো কাজ করো না, সেখান থেকে কোনোদিন তুমি বিফল হবে না। ভালো পজিটিভ সঠিক সৎ ইন্টেনশন নিয়ে, স্যার আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমি 1 মিলিয়ন নিয়ে যাব, এবং সেখানে কোনো রকম ওই ক্লিক বেট কথাবার্তা না বলে 6 মাসে কিভাবে চাকরি পাওয়া যায় দেখো, কিভাবে আমি হচ্ছে এই ব্যাচটা নিয়ে নিলে তুমি 100% কিভাবে সিলেক্ট হতে পারবে দেখো, আমি যে ব্যাচটা দেবো এটাই হচ্ছে বেস্ট ব্যাচ, এটা নিয়ে না নিলে তোমার সিলেকশন মুশকিল হয়ে যাবে, এই সমস্ত কথা বলে আমি কোনোদিন আমার গোলকে বড় করব না, কোনোদিন করব না, তাতে না হোক, কিন্তু ওই সঠিক ইন্টেনশন নিয়ে যদি আমি কাজ করে যাই না, আমি জানি কোনোদিন না কোনোদিন আমার হয়তো লক্ষ্য আমার পূরণ হয়ে যাবে, কিন্তু ওই ইন্টেনশন নিয়ে ভাই কোনোদিন কাজ করো না। একটা সময়ের পরে তুমি জানবে সরকারি চাকরি না টোটালি কি বলবো, সবটা যে 100% তোমার হাতে আছে এটা নয়, একটা সময়ের পরে তুমি নিজেই বুঝতে পেরে যাবে এটা আমার জন্য নয়, আর তখন যে তুমি উপর থেকে পড়বে ওই যে বিশাল এক্সপেকটেশন নিয়ে, তখন যে উপর থেকে নিচে পড়বে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য বারবার বলছি, স্যার আমার টার্গেট অমুক পরীক্ষা, ব্যাস নোটিফিকেশান দেখবো, প্রিভিয়াস ইয়ার বই কিনবো, কোনো না কোনো স্যারের কাছে একটা গাইড নিয়ে নেবো, যদি মনে হয় ইউটিউব দেখে আমি করতে পারবো, আমার মধ্যে সেই সেলফ কন্ট্রোল আছে, সিলেবাস দেখে বুঝতে পারছি যে এই জিনিস পড়তে হবে, সেটা পড়ার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমি পারছি, ইউটিউব থেকে পড়ে নেবো, কী দরকার আছে পেড ব্যাচ নেওয়ার, দরকারই নেই। তাহলে আমার যখন আমি দেখছি যে না এটা আমার দ্বারা হবে না, তখন আমি পেড ব্যাচ কিনবো। সবসময় দেখো সিম্পল রাখো জিনিসকে, আর সব সময় ওই কে কি বললো সেই অনুযায়ী আমি প্রভোক্ট হয়ে আমি লোককে দেখিয়ে দেবো, আমি এই করে দেবো, ভাই এই মানসিকতায় থেকো না, কারণ কাউকে দেখানোর জন্য তুমি এখানে আসিনি, আমি আমাদের নিজেদের লাইফ লিড করার জন্য আমরা এসেছি। ভালো করে দেখো, ভেবে দেখো। আর একটা জিনিস, সময়ে যদি কোনো জিনিস করতে না পারো, তার পরবর্তীকালে যখন তোমার এতটাই বেশি রিগ্রেট হবে না, তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে বলার চেষ্টা করলাম, যতটা তোমাকে বোঝানোর। পুরো কথার মধ্যে জিস্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক করো, সঠিক সৎ দৃষ্টিভঙ্গি নিয়ে হার্ডওয়ার্ক করো, সৎ ইন্টেনশন নিয়ে হার্ডওয়ার্ক করো, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? এক্সপেকটেশন কম রাখো, দেখবে হতাশা হবে না। আমি যদি একটা জিনিস একটা পরীক্ষার দিকে টার্গেট করে পড়ছিলাম, সেই পরীক্ষা হচ্ছে না, আমি চেঞ্জ করে নেবো টার্গেট, আজ থেকে 10 বছর পরে কি করব, স্যার ওই সময় হচ্ছে পরীক্ষা হচ্ছিল না তাই জন্য লাইফে আমি কিছু করতে পারিনি, হার্ডওয়ার্কটা তোমার হাতে ছিল ভাই, করতে পারতে হার্ডওয়ার্কটা, ঠিক আছে? এইটুকু বলার। এবারে বাদ বাকি সব কিছু তোমার উপর নির্ভর করছে, আমার কাজ তোমাকে সামান্যটুকু কিছু যতটুকু আমি আমার লাইফে শিখেছি সেটা সেই বেসিসে তোমাকে গাইড করার, এরপরে বাদ বাকি তুমি তোমার লাইফটাকে সুন্দর করে কীভাবে গোছাতে পারো সম্পূর্ণ তোমার দায়িত্ব, ঠিক আছে ভাই? চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।